কিন্তু এই অবস্থার ভেতর দিয়ে যখন ইলেকশনটা হবে, এর পরবর্তীতে যে সরকার আসবে সেই সরকার এই দেশ চালাতে পারবে না। এই অবস্থার ভেতর দিয়ে যে ক্ষমতায় আসবে, অর্থাৎ ডক্টর ইউনূসের পর যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকার দেশ চালাতে পারবে না। আর এই কথাটি কে বলেছেন? বিবিসির সাংবাদিক আকবর হোসেন। সে কিন্তু একজন কট্টর ভারত এবং আওয়ামীপন্থী সাংবাদিক। আমরা তার অতীত কর্মকাণ্ডে আমরা দেখেছি তার কোনো নিউজ ইসলামের পক্ষে, এই দেশের পক্ষে যায়নি। যেমন সীমান্ত নিয়ে যদি কোনো নিউজ করে, সে সীমান্তের শহীদদেরকে গরুচোর বলে চালিয়ে দেয়, বিএসএফের পক্ষে সাফাই গায়। সেই লোক এই কথা বলছে। অর্থাৎ বিএনপির অবস্থা যে লেজে গোবরে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। তার পুরো বক্তব্যটি আপনাদেরকে একটু আমি শোনাবো। তার আগে কয়েকটি কথা বলে নেই। বিএনপি যে একদম ফাটাবাসে আটকে গেছে, বিএনপি যে এখন একদম এতিম হয়ে গিয়েছে, কোনো অভিভাবক নাই দেশে বিদেশে, কূটনৈতিক সম্পর্ক নেই, সব দিক দিয়ে ব্যর্থ, লোকাল নেতৃত্ব সম্পূর্ণ নেতৃত্ব শূন্য। তারেক রহমান যাদের উপরে ভরসা করছেন, এদের কোনো নেতৃত্ব যোগ্যতা যে আগের বিএনপি নেতাদের তুলনায় খুবই নগণ্য। এবং যারা আছে আমির খসরু টসরু, তারা যে ভারতের কাছে মেরুদণ্ড বিক্রি করে ফেলেছে তার একটি নমুনা আপনাদেরকে দেখাই। তারপরেই আকবর হোসেনের ভিডিওটি আপনাদেরকে দেখাবো, বিএনপির ইঙ্গিত করে তিনি কী ধরনের কথা বলেছেন। প্রথমত, এই যে আকবর হোসেন বলেছেন, গতকাল যে ঘটনাটি ঘটেছে, অ্যান্তনিও গুতেরেস বাংলাদেশে এসেছেন। এই উপলক্ষে বাংলাদেশের ঐক্যমত্যের যে কমিশন, এই কমিশনের যে কোঅর্ডিনেটর, এটার কোঅর্ডিনেটর হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এটার অর্গানাইজার হলেন আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলো যে ঐক্যমত্যর কমিশন যে চিঠি দিয়েছে, এই চিঠিগুলোর মাত্র 60টি রাজনৈতিক দল উত্তর দিয়েছে। বিএনপি এটার উত্তর দেয়নি। বড় দল রাজনৈতিক দলের মধ্যে বিএনপির ফাঁদে পড়ে নুরুল হক নূরও উত্তর দেয়নি। এখন বিএনপির ফাঁদে নুরুল হক নূরও পড়ছে বা গণ অধিকার পরিষদ পড়েছে, কিন্তু বিএনপি কার ফাঁদে পড়েছে? এখন কথা হলো, দেখেন, ডক্টর ইউনূস কিন্তু সোজা সাপটা বলে দিয়েছে, সে যে খেলোয়াড়, খেলার যে মায়ের, সে তার খেলার মায়ের দেখাইতে শুরু করে দিয়েছে। আপনার দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাবেন, আপনি ভারতের সুরের সাথে কথা বলবেন, ডক্টর ইউনূসকে ফাঁদে ফেলবেন। কোন ফাঁদে ফেলবেন আপনার? ডক্টর ইউনূস তো ফাঁদে নাই, সে সোজা সাপটা। সে বলেছে কারা সংস্কার চায়, কারা চায় না, কে কতটুকু চায়, সেগুলো সব ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হবে। এখন ট্যাগ কোশ্চেন আকারে বিএনপির নেতাদেরকে যে চিঠি দিয়েছে, সেই চিঠির উত্তর তারা দেয়নি, অথচ এর সময় 7 দিন ছিল। এখন দেখেন, বিএনপি যদি এই ঐক্যমত্য কমিশনে সংস্কার বিষয়ে অথবা নির্বাচনের বিষয়ে উত্তর না দেয়, চিঠির জবাব না দেয়, তাহলে কি হবে? তাহলে বিএনপি নিজের ফাঁদে পড়ে যাবে। বিএনপি বলছে দ্রুত নির্বাচন দিতে হবে, সংস্কারের কথা মুখে মুখে বললেও তারা সংস্কার চায় না। এখন চিঠির কারণে তাদেরকে স্পষ্ট উল্লেখ করতে হবে যে সংস্কার চাই, মুখে বলতে হবে, কিন্তু দ্রুত করেন। এখন সেই সংস্কারের চিঠি দিছে, সেই সংস্কারের উত্তর দিচ্ছে না। এই বিষয়গুলো কে জানবে? জাতিসংঘ জানবে। কেন জানবে? অ্যান্তনিও গুতেরেস বর্তমানে বাংলাদেশে। আরও কেন জানবে? বাংলাদেশে জুলাই যে গণহত্যা হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশের উপরে যে নির্যাতন চালিয়েছেন, গণহত্যা, গুম খুন চালিয়েছেন, সেগুলোর ব্যাপারে জাতিসংঘ স্বয়ং নিজে তদন্ত করেছে। এখন জাতিসংঘ যেহেতু এইসব বিষয়ে তদন্ত করেছে, গুম খুনের ব্যাপারে, তাহলে জাতিসংঘ আরও কিছু বিষয়ে খোঁজ খবর নিয়েছে। কারা কারা এখানে বেশি কন্ট্রিবিউশন করেছে, কারা কারা এখানে বেশি বাধা, কারা কারা আওয়ামী লীগের সহযোগী ছিল, এগুলো নিশ্চয়ই জাতিসংঘ তদন্ত করেছে। অর্থাৎ অ্যান্তনিও গুতেরেস এই বিষয়গুলো জানেন। তার মানে হলো, কারা দ্রুত নির্বাচন চায়, কারা ডক্টর ইউনূসকে বিব্রত করতে চায়, কারা আইন শৃঙ্খলার অবনতি চায়, কারা ভারতে হয়ে রয়ে ডক্টর ইউনূসকে থ্রেট দেয়, কারা ডক্টর ইউনূসকে অসম্মান করে। ওয়াকারের কি ভূমিকা? ওয়াকারুজ্জামান সেনাপ্রধানের, তিনি কি বাংলাদেশের পক্ষে আছেন নাকি নেই, নাকি অন্য কোনো দেশের গুটি হয়ে কাজ করছেন, বাংলাদেশের বেতন নিয়ে স্ত্রী কন্যা বাচ্চাকে খাওয়াচ্ছেন, সেনাপ্রধানের বাচ্চা স্ত্রী হিসেবে পরিচয় দিচ্ছেন, অথচ গুণগান গাইছেন অন্য দেশের, এরকম করছেন কিনা, এগুলো সব কিন্তু জাতিসংঘ জানে। শুধু জাতিসংঘ নয়, বহিঃশক্তি জানে। এর মধ্যে আরেকটি কারণ হলো, আপনাদেরকে ভিডিওটি এর মধ্যেই দেখাচ্ছি আমি, ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যে আশা করেছিল আওয়ামী লীগ বা বিএনপি বা ভারত,
যে ডোনাল্ড ট্রাম্প আসলেই ডক্টর ইউনূসকে একটা বিব্রত করে দিবে, হাসিনাকে আনার একটি পরিস্থিতি তৈরি করবে। আরও এখন ভারত বিব্রত অবস্থায় পড়ে গিয়েছে। আর বিএনপির তো আসলে কোনো হেডম নেই, মূলত সারা জীবনে তারা কোনো হেডম দেখাতে পারেনি। বিএনপির একমাত্র পরীক্ষিত নেতা হলেন খালেদা জিয়া। তাকে যদি বিশ্ব নেতা বলা যায় তাহলে তবুও মানায়। আর এখন যেগুলো আছে এগুলা মানে খরগোশ লেভেলের। আপনি এই কিটির মিটির খাবে, আদর পাবে, খোয়াড়ে যাবে, আবার বেরোবে, একটু হাঁটবে। এরা হইল কম্প্রোমাইজ লেভেলের নেতা, খরগোশ লেভেলের নেতা। কিন্তু বাঘা নেতা বিএনপিতে এটা এখন আর নাই। সেটা খালেদা জিয়া ছিল, একজন ছিল, দেখিয়ে গিয়েছে আপোষহীনভাবে। এরা হইল কম্প্রোমাইজ। খালেদা জিয়া 17 বছর জেল খেটেছে, কম্প্রোমাইজ করেনি। আর মির্জা ফখরুলটা তো বামপন্থীরা জীবনে বাংলাদেশে হ্যাডম দেখার রাজনীতি করতে পারবে না। এরা পারবে ছায়ার নিচে থেকে অত্যাচার নির্যাতন করা। এই যে শাহবাগ যা করছে আওয়ামী লীগের ছায়ার নিচে থেকে, হাসান মাহমুদরা যা করছে আওয়ামী লীগের ছায়ার নিচে থেকে, রহিন হোসেন প্রিন্সরা, সিপিবিরা যা করছে আওয়ামী লীগের ছায়ার নিচে থেকে, খালেদ মহিউদ্দিন, সালমান এফ রহমান বলেন, সাংবাদিকের মুখোশ ধরে আওয়ামী লীগের ছায়ার নিচে থেকেই এরা এগুলো বলছে। তো আসুন, বিএনপির আসলে তেমন, এই যে বিএনপি এখন আন্তর্জাতিক সমর্থন হারাবে ডক্টর ইউনূসকে সমর্থন না দিয়ে, সংস্কারের সমর্থন না দিয়ে, আর ছাত্ররা আন্তর্জাতিক সমর্থন অর্জন করবে এর মধ্য দিয়ে। এতে বিএনপি আরও ফাটা বাঁচে, সিপাই আটকে যাবে। তারেক রহমান অতি সত্বর এসব নেতৃবৃন্দকে ছাঁটাই না করলে সত্যিকার অর্থে বিএনপি বিপদে পড়ে যাবে। আওয়ামী লীগ ধাওয়া খেয়েছে ক্ষমতায় 17 বছর লুটপাট করে, গুমখুন করে। আর বিএনপি 2, 4, 5, 10 টাকা, 1-2 কোটি টাকা চুরি করেই ধাওয়া খাবে। সময় খুব সন্নিকটে, কারণ বিএনপিকে ধাওয়া দেওয়া সহজ। এদেরকে একটা ফটকা ফুটালে এরা দৌড় দেয়। আওয়ামী লীগ তো 17 বছর ছিল, মেরেছে, হত্যা করেছে, গুলি করেছে। বিএনপির সেই হ্যাডম নেই, সেই নেতা নেই, সেই অভিজ্ঞতা নেই, সেই সাপোর্ট নেই। আওয়ামী লীগের একজন সাংস্কৃতিক কর্মী, নিজেদেরকে সাংস্কৃতিক কর্মী পরিচয় দিয়ে আওয়ামী লীগের পক্ষে যে অ্যাগ্রেসিভ ভূমিকা রাখে, যেমন সোহানা শাহবাজ যে ভূমিকা রাখছে, এক মির্জা ফখরুলের বিএনপির পক্ষে সেই ভূমিকা রাখার যোগ্যতা নাই। আসুন আমরা আকবর হোসেনের কথাগুলো শুনি। মানে পূর্বাভাস যে আজকে এই বাংলাদেশের সামনে ইলেকশন হয়তো হয়ে যাবে, হয়তো ডিসেম্বরে হবে, নয়তো 2 মাস 4 মাস এদিক সেদিক হবে, আমি জানি না, বাট হয়তো ব্যাপারটা এরকমই হবে। কিন্তু এই অবস্থার ভেতর দিয়ে যখন ইলেকশনটা হবে, এর পরবর্তীতে যে সরকার আসবে সেই সরকার এই দেশ চালাতে পারবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি এর চাইতেও খারাপ হবে। আপনি যদি এখন থেকে এগুলোকে কন্ট্রোল করা না যায় সবার সহযোগিতায়, পলিটিক্যাল পার্টি বলেন, সিভিল সোসাইটি বলেন, সিকিউরিটি ফোর্সেস বলেন, কিন্তু আমরা যদি এইভাবে ছেড়ে দেই, এই দেশ একটা দীর্ঘমেয়াদী অস্থিরতার দিকে যাবে। শুধু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হলে পরে সেখানে আমি এই পূর্বাভাস করছি, আপনি মিলিয়ে নিয়েন, যদি আমরা প্রশাসনকে ক্লিন করতে না পারি, পুলিশকে ক্লিন করতে না পারি, সিকিউরিটি ফোর্সেস গুলোকে ক্লিন করতে না পারি, রিফর্মের কথা বলছেন, রিফর্ম এবং সেখানে নতুন লোক আসা, আপনি পুরনো, তো পরবর্তীতে ক্ষমতায় কে আসবে আমরা জানি। ভোট দিলে ধরে নেন বিএনপি আসবে, সংখ্যাগরিষ্ঠ না পেলেও সবচেয়ে বেশি আসন পাবে। দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ পাবে জামাত অথবা ছাত্ররা। এখন কথা হলো, তাইলে তারা ক্ষমতায় থাকতে পারবে না। মানে এই ইউনূসের পরে যে সরকার ক্ষমতায় আসে, এই অবস্থায় যদি নির্বাচন দেয়, তারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। বিএনপি বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। তাহলে বিএনপির অবস্থা কিন্তু চোদুবদু হয়ে যাবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।